কুণাল ঘোষ মনে হয় নিজের নিয়ম কানুনই জানে না, তাকে চ্যাংদোলা করে বার করে দিয়ে বেশ করেছে। কুণাল ঘোষ যেটা করেছে, ডাইরেক্ট ওয়ালে নেমে এসে বিরোধী দলটাকে চ্যালেঞ্জ করছেন যে আপনি এটা কেন করলেন, যেখানে স্পিকার উপস্থিত আছে, সব বিধায়করা উপস্থিত আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিসি কিনা সেটা আমি জানি না, এই জন্য দিদিমণির মঞ্চে দিদিমণি ধার ধাক্কা দিয়ে বার করে দিল। ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করে তাড়িয়ে দিয়েছে 21 জুলাইয়ের মঞ্চ থেকে, আপনি দেখেছেন ভালো করে। এই তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবস্থা, যেখানে কোটি কোটি মানুষের মামলা পড়ে আছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? সামান্য সাংসদের মামলা আগে কেন সরা হবে? হাইকোর্টেও তাই হয়, বিচারের বাড়ি নীরবে নির্ভীতে কাঁদে, কোর্টেও তাই হয়। সাধারণ মানুষরা অতটা বিচার পান না। একটা সাধারণ মানুষের যে সুযোগ থাকা উচিত, একটা তো ক্ষমতাবান মানুষের সেই একই সুযোগ থাকা উচিত, তাই নয় কি? হাইকোর্টেও দেখতে পাচ্ছি মামলা সঙ্গে সঙ্গে শোনা হচ্ছে, কেন এগুলো হবে? আমাদের রাজ্যে সাধারণ মানুষ 3 মাস 4 মাস 5 মাস পর ডেট পড়ে, আমার মামলার ডেট পড়ে। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে জেলে যাবে না তার কি গ্যারান্টি আছে? ক্যাগ রিপোর্ট তো রাজ্য সরকারের দুর্নীতি প্রকাশ হবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যেতে পারে। দাঁড়ান না, অভিষেক তো এমনি জেলে যাবে, মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল যাত্রায় নিশ্চিত, তো এমনি জেলে যাবে। একটা ফালতু ছেলে, জানে না একটু রাজনীতিবিদদের সম্মান দিতে হয়। শুভেন্দু অধিকারী একজন সাংসদ ছিলেন, শুভেন্দু অধিকারী মন্ত্রী ছিলেন আমাদের রাজ্য মন্ত্রিসভার, এত বছরের বিধায়ক আছেন, ইনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। অ্যাটলিস্ট যে দলেরই হোক না কেন একটু সম্মান দিয়ে তো কথা বলা উচিত। আমাদের পার্টি হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারাও চায় সবাই মিটিং মিছিল করুক, তাই পারমিশন পেয়েছে, 4টে দলই তো পারমিশন পেয়েছে, সবাই পারমিশন পেয়েছে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে ছিল, তখন পুলিশ প্রশাসনে ছিল, তখন শুভেন্দু অধিকারীকে যে কোনো মিটিং মিছিলে হাইকোর্টে ছুটতে হয়েছে, আপনি ভালো করে জানেন। 7 বছর ধরে বলে এসেছি, তৃণমূল কংগ্রেস যেদিন হারবে সেদিন তৃণমূল কংগ্রেস দলটা কিছু থাকবে না। 7 বছর পর যেটা বলে এসেছি সেটাই প্রমাণ হয়েছে। আরো একটা কথা বলে এসেছিলাম, যেদিন তৃণমূল থাকবে না সেদিন অভিষেক জেলে যাবে, অভিষেক জেলে যাবে। আগে ওর জেলে যাওয়া দরকার ছিল। লিপস অ্যান্ড বাউন্সের 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে, সেখানেও জেলে যাওয়ার কথা ছিল। বাকি এই যে ভোটের সময় এত শাসানি দিল, ডিজে বাজাবো, এ করবো ও করবো, কে তোদের কোন বাপ দেখবো, জেলে যাওয়া উচিত ছিল। নির্বাচন সময়ে ওর জেলে যাওয়া উচিত ছিল। এখন এই 21 জুলাইয়ের মঞ্চে দেখলাম শাসানি দিল, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এই করে তৃণমূলটা শেষ হয়ে গেল। একটা ফালতু ছেলে, জানে না একটু রাজনীতিবিদদের সম্মান দিতে হয়। শুভেন্দু অধিকারী একজন সাংসদ ছিলেন, শুভেন্দু অধিকারী মন্ত্রী ছিলেন আমাদের রাজ্য মন্ত্রিসভার, এত বছরের বিধায়ক আছেন, ইনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। অ্যাটলিস্ট যে দলেরই হোক না কেন একটু সম্মান দিয়ে তো কথা বলা উচিত। আমরাও তো বিধানসভায়, যেমন আমরা নতুন এসেছি, তৃণমূলের লোকজন এখন উল্টো পাল্টা বলে যাচ্ছে, কিন্তু আমরা যখন তৃণমূলের যারা বয়স্ক লোকজন যারা আছেন, তাদেরকে যখন আমরা কোনো কিছু ধরো বিক্ষোভ দেখাচ্ছি বা তাদেরকে বাধা দিচ্ছি, আমাদের দলের নেতারা যারা আছেন, শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, বাকি যারা আছেন, উমেশ রায় বা অন্যান্য যারা আছেন, আমাদের তাপসদা যারা আছেন, তারা কিন্তু আমাদেরকে বাধা দেন। তৃণমূলের যারা বয়স্ক লোক, সিপিএম এর যারা বয়স্ক লোক, যারা আগে হয়তো অনেক বড় নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, তাদেরকে এর মধ্যে করা যাবে না। অর্থাৎ আমাদের দলের যারা সিনিয়র আছেন, আর আমরা যারা নতুন ঢুকেছি বিধানসভাতে, আমাদের দলের সিনিয়ররা কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তৃণমূলের যারা বয়স্ক, তারাও চোরচাপটা দুর্নীতিবাজ, কিন্তু বিধানসভার মধ্যে সেই বয়স্কদের সঙ্গে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে, সেটা আমাদের বিজেপির বয়স্ক নেতারা আমাদেরকে শেখাচ্ছেন। তৃণমূলের তো শেখানোর কোনো পার্ট নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তার ভাইপোকে তেমন ট্রেনিং দিয়েছেন, আর কপিল সিব্বল, অভিষেক মনু সিংবি আর কতদিন মাথাবে? রাজ্য সরকারের মতো আইনজীবী তিনি কিনা বলছেন যে আজই শুনানি হোক, অন্তত কিছুটা সুরক্ষা দিন। দেখো, কপিল সিব্বল, অভিষেক মনু সিংবি এরা খুব বড় আইনজীবী এবং সুপ্রিম কোর্টে এদের কথা চলে, তুমিও জানো আমিও জানি, এতে অস্বীকার করার কোনো জায়গা নেই। তাদের অনেক কথাই বিচারপতিরা মেনেও নেন। ফলে তিনি অভিষেকের মামলা লড়বেন এবং আজকেই মামলাটা লড়তে হবে, যেখানে কোটি কোটি মানুষের মামলা পড়ে আছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? সামান্য সাংসদের মামলা আগে কেন সরা হবে? হাইকোর্টেও তাই হয়, বিচারের বাড়ি নীরবে নির্ভীতে কাঁদে, কোর্টেও তাই হয়। সাধারণ মানুষরা অতটা বিচার পান না, দীর্ঘদিন ডিলে হয়, 3 মাস 4 মাস 5 মাস বছর ঘুরে যায়। আর যারা পলিটিশিয়ান, রাজনীতিবিদ, যাদের বিরুদ্ধে চুরি দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের মামলাগুলো দিনের পর দিন শোনা হয়। এখনো যদি ক্ষমতা আর টাকা যদি কোর্টে কথা বলে, সেটা খুব লজ্জাজনক ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা, সাংসদ হিসেবে ক্ষমতা, আগে সেকেন্ড পার্সন ছিলেন মমতার পর, সেই ক্ষমতা এবং টাকার ক্ষমতা, এই লোভে যদি হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট চলে, তাহলে তো দেশের আইন কানুন ব্যবস্থা কিছুই থাকবে না। একটা সাধারণ মানুষের যে সুযোগ থাকা উচিত, একটা তো ক্ষমতাবান মানুষের সেই একই সুযোগ থাকা উচিত, তাই নয় কি? হাইকোর্টেও দেখতে পাচ্ছি মামলা সঙ্গে সঙ্গে শোনা হচ্ছে, কেন এগুলো হবে? আমাদের রাজ্যে সাধারণ মানুষ 3 মাস 4 মাস 5 মাস পর ডেট পড়ে, আমার মামলার ডেট পড়ে। আমি তো এখন বিধায়ক হয়ে গেছি, আগে তো সাংবাদিক ছিলাম।
আমার মামলা ডেট পড়া 3 মাস 4 মাস পর ডেট পড়া, আমিও তো যাই প্রতিদিন আমার মামলা শোনা হোক। এখন এবি অতীত হয়ে গেছে, এখন চলছে মার্কেটে ডিসি। অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে শুধু একটা কথাই বলবেন, ডিসি ডিসি ডিসি। মানে কালচার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিসি কিনা সেটা আমি জানি না, এটা আমাদেরও কালচার নয়। এসব কথা বলতে গেলে আমাদের আবার সিনিয়র লিডাররা আবার বারণ করবেন আমাদের। তৃণমূলকে চোরচাপটা বলি, দুর্নীতিবাজ একটা দল, তাদেরও সিনিয়র লিডারদের আমাদের এখন সম্মান করে চলতে হচ্ছে। এটাই আমাদের দলের কালচার, আমরা করতে চাই না, কিন্তু আমাদের দলের কালচার এটাই যে বয়স্কদের সম্মান দিতে হবে। তৃণমূলের তো কোনো কালচারই নেই, তৃণমূল আর কালচার দুটো বিপরীত শব্দ। রাজ্য সরকারের যা যা জালিয়াতি, মমতা সরকারের যা যা জালিয়াতি, এই পুরো রিপোর্টগুলো এই ক্যাগের রিপোর্টে উঠে আসবে, আপনি দেখবেন। এক দপ্তরের টাকা অন্য কোথাও খরচা করে দিয়েছে, এক দপ্তরের টাকা ব্যাংকে রাখার পর যে সুদটা হয়েছে সেই সুদটা পলিটিক্যাল ভাবে খরচা করেছে। একটা বিশাল অ্যামাউন্টের টাকা একটা ব্যাংকে রাখলে সেখান থেকে একটা অ্যামাউন্ট হয়, সুদ হয়, সেই সুদের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রচারে খরচা করেছে, যেটা করার কথাই নয়। রাজ্য সরকারের যা যা জালিয়াতি, মমতা সরকারের যা যা জালিয়াতি, এই পুরো রিপোর্টগুলো এই ক্যাগের রিপোর্টে উঠে আসবে, আপনি দেখবেন। এক দপ্তরের টাকা অন্য কোথাও খরচা করে দিয়েছে, এক দপ্তরের টাকা ব্যাংকে রাখার পর যে সুদটা হয়েছে সেই সুদটা পলিটিক্যাল ভাবে খরচা করেছে। একটা বিশাল অ্যামাউন্টের টাকা একটা ব্যাংকে রাখলে সেখান থেকে একটা অ্যামাউন্ট হয়, সুদ হয়, সেই সুদের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রচারে খরচা করেছে, যেটা করার কথাই নয়। জেনারেলের নিয়ম যে আমি যতটুকু জানি, যদি কেন্দ্রীয় সরকার থেকে একটা ডিপার্টমেন্টের টাকা আসে, সেই ডিপার্টমেন্টের টাকা, সেই টাকা ব্যাংকে রাখার জন্য যে সুদ, তা ওই ডিপার্টমেন্টের জন্যই খরচা করতে হবে। এখানে প্রচুর ঘোটালা আছে। ওই ডিপার্টমেন্টের সুদের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রচারে খরচা করেছে, এরকম রিপোর্ট বেরোবে, আরো অনেক রিপোর্ট বেরোবে। এই জন্য ক্যাগ রিপোর্ট প্রকাশ হবে এবং তৃণমূল কাঁপতে শুরু করে দিয়েছে। শুভেন্দু অধিকারী ভাষণ গতকাল শুনেছেন তো? তৃণমূল বা সিপিএম কারোর বাঁচার কোনো রাস্তা নেই। আমরা এটাই চেয়েছিলাম, এই জন্যই রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, এই জন্যই রাজ্যের মানুষ পদ্মফুল ফুটিয়েছে। যে সমস্ত রকম দুর্নীতির বিচার হবে, সব রকমের দুর্নীতির বিচার হবে, এটাই তো আমরা চাই। কিন্তু তৃণমূল কোনোদিনই আইন কানুন কিছু মানেনি। যতদিন ক্ষমতায় ছিল তখনও আইন মানেনি, যতদিন ক্ষমতায় নেই ততদিন আইন মানেনি। তৃণমূলকে প্রোগ্রাম করতে দেওয়া উচিত নয়। এটা তো আমাদের রাজ্য সরকার, আমাদের পুলিশ প্রশাসন, পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মানে কি বলবো, উনি উদার তাই পারমিশন দিয়েছেন, আমরা হলে পারমিশন দিতামই না। যে মুখ্যমন্ত্রীকে আগে যিনি বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী, তাকে 120 বার কোর্টে যেতে হয়েছিল শুধুমাত্র মিটিং মিছিল করার পারমিশন নিতে। উচিত ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়কে মিটিং মিছিল করতে দেওয়া। আমাদের পার্টি হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারাও চায় সবাই মিটিং মিছিল করুক, তাই পারমিশন পেয়েছে। 4টে দলই তো পারমিশন পেয়েছে, সবাই পারমিশন পেয়েছে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে ছিল, তখন পুলিশ প্রশাসনে ছিল, তখন শুভেন্দু অধিকারীকে যে কোনো মিটিং মিছিলে হাইকোর্টে ছুটতে হয়েছে, আপনি ভালো করে জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে দাদা কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে একাই সাংসদের গলায় প্লাকার্ড ঝুলিয়ে বলছে ভাজপা কে সাথ 20 গদ্দার হ্যাঁ, প্ল্যাকারে লেখা। কল্যাণ সম্পর্কে যত না বলতে যাওয়া হয় ততই ভালো। কিছু বলতে গেলে আবার আমাদের দলের সিনিয়র লিডার আবার বারণ করবেন। এত বড় সিনিয়র লিডার, এতদিনের বিধায়ক, এতদিন রাজনীতিতে আছেন, আমার কিছু বলার সাজে নয়। যে বললি আবার সিনিয়র লিডাররা বকাঝকা শুরু করবেন। আচ্ছা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখে মনে হয় তার কথার কোনো গুরুত্ব আছে? কোন রকম কোনো কিছু আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়? যা তা উল্টোপাল্টা বলে। এই জন্য দিদিমণির মঞ্চে দিদিমণি ধার ধাক্কা দিয়ে বার করে দিল। ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করে তাড়িয়ে দিয়েছে 21 জুলাইয়ের মঞ্চ থেকে, আপনি দেখেছেন ভালো করে। এই তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবস্থা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু বলতে গেলে এখন জানতে হবে তিনি কখন বলেছেন। নেহাত সকালে বলেছেন, সংসদ চলাকালীন বলেছেন, তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র এরা যদি সন্ধ্যে 6টার পর কিছু বলে সেগুলো কোনো গুরুত্ব নেই। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমি 22 মিনিট কথা বলেছিলাম এবং তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কাকলি ঘোষ দর্শিতা তিনি বলছেন মহিলা সাংসদের সাথে অসভ্য আচরণ করেন, তাই তাকে সাসপেন্ড করে। একবার দলের ব্যাপার কি বলবো, ঘরে ঘরোয়া বিবাদ, ঘরোয়া কন্দল নিয়ে যত আমাদের বলা যায় তত ভালো। অনেক মুখ্যমন্ত্রী অনেক কাজ দিয়েছেন, সেই কাজগুলো করতে করতে আর দম ফেলার ফুরসত পাচ্ছি না। কুণাল ঘোষকেও কালকে চ্যাংদোলা করে বার করে দেওয়া হয়েছে এবং কুণাল ঘোষ যেটা করেছিলেন ডাইরেক্ট হুমকি। একজন বিরোধী দল নেতা তিনি বলছিলেন, এই বলার সময় নেমে এসে উনি ডাইরেক্ট হুমকি দিচ্ছেন কুণাল ঘোষ। সম্পূর্ণভাবে একেবারে বিধানসভার মানে নীতি বিসর্জন দিয়ে করেছেন কুণাল ঘোষ। আমরা তো নিজের আসনে বসে একটু চেঁচামেচি করি, তাতেও আমার দলের সিনিয়র লিডাররা বারণ করে। কুণাল ঘোষ যেটা করেছে, ডাইরেক্ট ওয়ালে নেমে এসে বিরোধী দলটাকে চ্যালেঞ্জ করছেন যে আপনি এটা কেন করলেন, যেখানে স্পিকার উপস্থিত আছে, বিধায়করা উপস্থিত আছে। কুণাল ঘোষ মনে হয় নিজের নিয়ম কানুনই জানে না, তাকে চ্যাংদোলা করে বার করে দিয়ে বেশ করেছে। তাকে 3 দিনের সাসপেন্ড করার কথা বলা হয়েছিল, মানে এবারে যে শনিবার অব্দি আমাদের যে চলবে এটা, এই পুরো শনিবার অব্দি এবারে একটা সাসপেন্ড করার কথা হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী তাকে শুধু কালকে দিনের জন্য সাসপেন্ড করেছেন, আর তিনি সাসপেন্ড হয়ে যেতেন, থাকতেন না। কুণাল ঘোষ জানি না সংসদে বিধায়ক সবাই কিভাবে আচরণ করতে হবে।
একেবারেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বারংবার বলছে যে নোটের মধ্যে সবকিছু লিখে রাখুন, 31-এ কিন্তু হিসাব হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নোট এরা করার পর নোটের অভিষেক মধ্যে বন্দ্যোপাধ্যায় এরা যে মুখ্যমন্ত্রী হবে না, তাকে আমরা হতে দেবো না। আর তিনি কোনো মামলায় জেলে যাবেন কি যাবেন না সেটা জানি না। মানব যে মামলা করেছে তৎকালীন মমতা পুলিশের বিরুদ্ধে, মমতা সরকারের বিরুদ্ধে, এখন সরকার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মানব গুহকে মিথ্যা মামলায় যে পুলিশ অফিসার জেলে পাঠিয়েছিলেন, তিনি যেই হন না কেন, যত বড় পদই যান না কেন, তিনি জেলে যাবেন। কারণ তিনি বলতে বাধ্য হবেন, তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে নির্দেশ দিয়েছিলেন। শেষ একটাই প্রশ্ন, এই ক্যাগ রিপোর্ট প্রকাশ হলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল যাবে? পুরো বারংবারই পুরো সরকারটার মাথাগুলো জেলে যাবে। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে জেলে যাবে না তার কি গ্যারান্টি আছে? ক্যাগ রিপোর্ট তো রাজ্য সরকারের দুর্নীতি প্রকাশ হবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যেতে পারে। দাঁড়ান না, অভিষেক তো এমনি জেলে যাবে, মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল যাত্রায় নিশ্চিত, তো এমনি জেলে যাবে। ক্যাগ রিপোর্ট প্রকাশ হওয়ার পর আমার আশঙ্কা যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না আবার জেলে চলে যাবে। শেষ প্রশ্ন, এই ককরোচ যে আন্দোলনটা তারা করছে আজকে দেশের একেবারে প্রধানমন্ত্রী তিনি কিন্তু বার্তা দিয়েইছেন যে ফাস্ট্র্যাক কোর্টে এটা সম্পূর্ণ দেশ বিরোধী আন্দোলন, এর সঙ্গে প্রশ্ন ফাঁসের কোনো সম্পর্ক নেই। প্রশ্ন ফাঁস হচ্ছে, তদন্ত হয়েছে, অভিযুক্তরা জেলে যাবে। প্রশ্ন ফাঁস হওয়াটা উচিত ছিল না মোদী সরকারের আমলে, কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার পর নতুন করে পরীক্ষা হয়ে গেছে। তারা পরীক্ষা দিয়েছেন, যারা যোগ্য তারা রীতিমতো রেজাল্ট করেছেন, তারা বক্তব্য দিয়েছেন। দিল্লিতে যে আন্দোলনটা চলছে তার সঙ্গে প্রশ্ন ফাঁসের কোনো সম্পর্ক নেই। 2029-এর ভোটকে টার্গেট রেখে দেশ বিরোধী সমস্ত শক্তি এক হয়েছে। বামেরা আছে, কংগ্রেস আছে, তৃণমূল আছে, বাকি আমাদের আমেরিকার কিছু শক্তি আছে। খুব পরিষ্কার কথা, এই পরিষ্কার কথাগুলো তার কারো পক্ষে বলা সম্ভব না। খুব পরিষ্কার কথা, দেশ বিরোধী শক্তি মোদী সরকারকে হটানোর জন্য এই দিল্লির আন্দোলন করছে। গাড়ি পড়ানো হচ্ছে, দেখেছেন চেহারাগুলো, একটাও ছাত্র বলে মনে হয়। ছাত্ররা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে রেজাল্ট করে নিয়েছে, আর যারা ওখানে দাঁড়িয়ে আছে দেশ বিরোধী শক্তি। বাইরে থেকে টাকা আসছে, ডিপ স্টেটের টাকা আসছে, দেখতে পাচ্ছেন। আমেরিকা লোক আসছে, এখানে এসে কার সঙ্গে দেখা করছে, অন্য কোথাও দেখা করছে। ডিপ স্টেটের টাকা আসছে, বিভিন্ন জায়গা থেকে টাকা আসছে, ফান্ডিং আসছে, খাবার আসছে। কারা এরা? আশা করি কেন্দ্রীয় সরকার এগুলোকে তদন্ত করে আসল মাথাগুলোকে একেবারে কমিয়ে বাংলাদেশ দেবে। বানানোর চেষ্টা করছে। একদমই তাই, এটা বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। ওখানে আমাদের অজিত দোভাল স্যার আছেন। ভারত বাংলাদেশ কখনো হবে না, মূর্খরা যত তাড়াতাড়ি বুঝে নেবে তত তাড়াতাড়ি মঙ্গল।